আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে মেগা আয়োজন চলছে বাংলা সাহিত্যের উপর, সে মেগা আয়োজনের আজকে আমাদের ৫৭তম অতিথি আহমদ ছফা। আপনারা জানেন যে মোট ৬৪ জন লেখকের সাহিত্যকর্মের সন্ধে সন্ধে তুলে ধরার মহা আয়োজন চলছে আলী একাডেমি বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সে মেগা আয়োজনের ৫৭তম লেকচার আজকে অনুষ্ঠিত হচ্ছে। আর মাত্র ৬০টি লেকচার অনুষ্ঠিত হলেই আমাদের মেগা আয়োজন শেষ হয়ে যাবে। এরপরেও যদি শিক্ষার্থীরা প্রয়োজন মনে করে অন্য কোনো লেখকের সাহিত্যকর্ম সন্ধে সন্ধে তুলে ধরার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে জানালে আমরা অবশ্যই চেষ্টা করব উক্ত লেকচারের উপর সন্ধে সন্ধে আরও কিছু লেকচার ইনক্লুড করার। আমাদের এই মেগা আয়োজনটি আপনাদের কেমন লাগছে? যেহেতু একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এই মেগা আয়োজন দীর্ঘ পথযাত্রা, ১, ২, ৩ করে আজকে ৫৭তম লেখকের সাহিত্যকর্ম তুলে ধরার প্রয়াস করছি। কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। আমাদের ইংরেজি সাহিত্যের মোট ৪০ জন লেখকের সাহিত্যকর্ম তুলে ধরার কথা রয়েছে। সেখানে ৩৮টি লেকচার অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে, আর মাত্র ২টি লেকচার বাকি আছে। তাহলে বাংলা সাহিত্যে ৬০টি এবং ইংরেজি সাহিত্যে আর মাত্র ২টি লেকচার শেষ হলেই আমাদের বাংলা ও ইংরেজি সাহিত্যের যাত্রা আপাতত শেষ হয়। এরপরে শুরু হবে সন্ধে সন্ধে সাধারণ জ্ঞান, সেটা আন্তর্জাতিক এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স দুইটার উপরেই অনুষ্ঠিত হবে এবং কন্টিনিউয়াসলি চলবে আমাদের ম্যাথের যাত্রা। ব্যাংক ম্যাথ অর্থাৎ ব্যাংক জব প্রত্যাশীদের জন্য আমাদের ম্যাথ ফর ব্যাংক জব সিকার্স আয়োজন চলছে প্রতি শুক্রবার। সেখানেও 10টি লেকচার অনুষ্ঠিত অলরেডি হয়ে গিয়েছে, আর মাত্র 6টি লেকচার অনুষ্ঠিত হবে। এরপরে ব্যাংক ম্যাথের ইরেগুলার ক্লাস চলবে এবং এছাড়াও আমাদের বাংলায় ম্যাথ, এতদিন তো আমরা ইংরেজিতে ম্যাথ প্র্যাকটিস করেছি, আমরা 15 জুনের পর থেকে বাংলায় ম্যাথ আবার প্র্যাকটিস করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে নবম গ্রেড থেকে 20তম গ্রেডের সকল শিক্ষার্থীরাই যে কোনো পরীক্ষার জন্য আপনারা বাংলা ম্যাথ প্রিপারেশন নিতে পারবেন আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো চলুন, আসলে আমরা আহমদ ছফাকে সামনে রেখে অন্যান্য টপিকের উপর আলোচনা করলাম, কারণ হচ্ছে আহমদ ছফার টপিকটা আজকে বেশ ছোট। দ্যাটস ওয়াই চেষ্টা করলাম যে কিছু তথ্য আমরা আহমদ ছফা আর যে লেকচার, এই লেকচারটিতেই আমাদের শিক্ষার্থী ভাই বোনদের জন্য দিয়ে রাখি। তো চলুন শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন সন্ধে সন্ধে আহমদ ছফার বিখ্যাত উপন্যাস সমূহ। আহমদ ছফার যে ছন্দটি সেটা হচ্ছে ছফার অর্ধেক গাভী অস্কার জয় করছে। দেখুন, এই লাইনটা যদি মনে রাখেন তাহলে আহমদ ছফার বিখ্যাত 3টি উপন্যাস আপনার মুখস্থ, ছোটস্থ, আত্মস্থ, হৃদয়স্থ অথবা পরীক্ষার খাতায় বমিস্থ করার উপযোগী হয়ে যাবে। লাইনটি আবার বলছি, ছফার অর্ধেক গাভী অস্কার জয় করছে। তাহলে কতবার পড়বেন এটা? 20 থেকে 25 বার পড়বেন। 20 থেকে 25 বার পড়তে আপনার 20 সেকেন্ডের মতো সময় লাগবে, তাতেই আপনার মুখস্থ হয়ে যাবে। এবং উপন্যাসগুলো একদমই আপনার মুখস্থ করার দরকার নেই, জাস্ট ছন্দের সাথে মিলিয়ে 5 থেকে 7 বার পড়বেন। অনেকেই কমেন্টে দেখি প্রশ্ন করেন, ভাইয়া মুখস্থ করবো না কেন? উপন্যাস বা সাহিত্যকর্মগুলো মুখস্থ না করলে কীভাবে মনে থাকবে? আপনার যদি সাহিত্যকর্মগুলো মুখস্থ করার দরকারই হয় তাহলে ছন্দ মুখস্থ করার দরকার কি? তাহলে তো ডাবল আপনার বেশি পড়া লাগতেছে। আপনি যদি সরাসরি উপন্যাসগুলো মুখস্থ করতে পারেন তো আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনার ছন্দ অতিরিক্ত পড়া লাগে না। আপনি জাস্ট ছন্দ পড়বেন আর চোখ বন্ধ করে থাকবেন, অটোমেটিক আপনার মনে থাকবে কি উপন্যাসগুলো বা অন্যান্য সাহিত্যকর্মগুলো, যেটি আপনি ছন্দের মাধ্যমে পড়বেন। পরীক্ষার হলে প্রিলিমিনারি পরীক্ষার যে মজার ব্যাপার সেটি হচ্ছে প্রশ্নপত্রেই প্রশ্নের উত্তর দেওয়া থাকে। আপনার জাস্ট কাজ হচ্ছে 4টি অপশনের মধ্যে, বা কোনো কোনো পরীক্ষায় 5টি অপশন থাকে, সেই 4টি বা 5টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি পিক করা। সঠিক উত্তরটি পিক করতে পারলে খেল খতম, আপনি কারেক্ট মার্ক পেয়ে যাবেন। যেহেতু অপশনেই দেওয়া থাকবে কারেক্ট উত্তর, আপনার ছন্দটা মনে থাকলেই আপনি ঘ্যাট করে ধরে ফেলতে পারবেন। এটি হচ্ছে আহমদ ছফার বিখ্যাত উপন্যাসগুলোর একটি। এই জন্য আমি বারবার বলি যে ছন্দ মুখস্থ করবেন। আমার সাহিত্যকর্ম মানে উপন্যাস, কাব্য, কবিতা, গল্পগ্রন্থ, প্রবন্ধ যেগুলো আমরা ছন্দের মাধ্যমে ধরি ওইগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট 5 থেকে 7 বার রিডিং করলেই হবে। এবার 1 নম্বরে চলে যাই আমরা। অর্ধেক বলতে অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী নামে বিখ্যাত একটি উপন্যাস রয়েছে আহমদ ছফার, সেটিকে বোঝানো হয়েছে। গাভী বলতে গাভী বৃত্তান্ত একটি বিখ্যাত উপন্যাস রয়েছে। অস্কার বলতে অঙ্কার নামে একটি বিখ্যাত উপন্যাস রয়েছে আহমদ ছফার, সেটিকে বোঝানো হয়েছে। এ পর্যায়ে আমরা জানব
আহমদ ছফা ও তার সাহিত্যকর্ম সম্পর্কে কিছু বেসিক তথ্যাবলী। আহমদ ছফা জন্মগ্রহণ করেন 1943 সালে। আহমদ ছফার জন্মস্থান হচ্ছে চন্দনাইশ, চট্টগ্রাম। আহমদ ছফার একটি বিখ্যাত প্রবন্ধ যদ্যপি আমার গুরু। আহমদ ছফা নিচের কোন প্রবন্ধটি লিখেছেন? উত্তর হচ্ছে যদ্যপি আমার গুরু। গাভী বৃত্তান্ত উপন্যাসটি কার লেখা? উত্তর হচ্ছে আহমদ ছফা। জাগ্রত বাংলাদেশ কোন ধরনের গ্রন্থ? উত্তর হচ্ছে প্রবন্ধ। জাগ্রত বাংলাদেশ প্রবন্ধটি কার লেখা? উত্তর হচ্ছে আহমদ ছফা। আহমদ ছফা মৃত্যুবরণ করেন 2001 সালে। তার আজকে এ পর্যন্তই ছিল আহমদ ছফা সম্পর্কে। বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবেন না এবং আপনার টাইমলাইনে আজকের ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, যাতে করে শত শত ভিডিওর মাঝে আপনার পছন্দের ভিডিওটি হারিয়ে না যায়। যখন প্রয়োজন হয় পড়ে নেবেন, তাই শেয়ার করে রাখতে পারেন। প্রচুর পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। পড়াশোনার কোনো বিকল্প নেই, সাফল্যের কোনো শর্টকাট নেই। আপনাকে পরিশ্রম করেই সাফল্য অর্জন করতে হবে। পড়াশোনা করে যেহেতু বিপদে পড়েছেন, এই পড়াশোনার মাধ্যমেই আপনার বিপদ থেকে উদ্ধার করতে হবে এবং সেই উদ্ধার পেতে হলে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। গত 2 দিন আগে প্রথম আলোতে একটা রিপোর্ট দেখেছেন, 2172 জন ওয়েম্যান নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ ওয়েম্যান নিয়োগ দিয়েছেন। ওয়েম্যানদের কাজ হলো রেল লাইন পরিষ্কার করা, কায়িক শ্রম করা, মোবিল দেওয়া। এই কায়িক শ্রম করার জন্য যোগ্যতা চাওয়া হয়েছিল মাত্র এসএসসি বা মেট্রিক পাস। সেখানে আবেদন যারা চাকরি পেয়েছেন 2172 জন। আবার বলছি 2172 জন, প্রত্যেকেই মাস্টার্স পাস। এটি কিন্তু বিশাল অ্যালার্মিং একটা বিষয়। আপনি এমএ পাস করে যদি 20তম গ্রেড বা 19তম গ্রেড বা 17-18তম গ্রেডে জয়েন করেন, তাহলে আপনার ভাই এত পড়াশোনা করার দরকার কি? যদি আপনি মাস্টার্স পাস করতেই পারেন, তাহলে কেন আপনি 6 মাস 1 বছর গাধার মতো খাটতে পারবেন না? যেহেতু আপনি 20-22 বছর লাইফে খাটছেন পড়াশোনার জন্য, 6 মাস থেকে 1 বছর, 6 মাস থেকে 12 মাস আপনি যদি সময় দেন গাধার মতো। গাধা বলতে আপনি কিচ্ছু বোঝেন না, কিচ্ছু জানেন না, সব কিছু বন্ধ করে, অর্থাৎ আপনি উদাও হয়ে যাবেন দুনিয়া থেকে। উদাও হয়ে গিয়ে একবারে নির্জীব হয়ে যাবেন। নির্জীব হয়ে গিয়ে প্রচুর পড়াশোনা করেন 6 মাস থেকে 1 বছর, দেখবেন খুব ভালো ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ভালো সম্মানজনক একটা চাকরি হচ্ছে আপনার। তাহলে কেন আপনি পড়াশোনাও করবেন, বাদরামিও করবেন, ফেসবুকও চালাবেন, ইউটিউবও চালাবেন, চ্যাটিংও করবেন? তাহলে আপনার চাকরি কি উড়ে উড়ে দিয়ে যাবে? উড়ে উড়ে অবশ্যই দিবে না। এই জন্য আপনার প্রচুর পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। পড়াশোনা করার পরে যখন আপনি চাকরি পাবেন, তখন আপনি চ্যাটিং করতে পারবেন, ফিটিং করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন আর কি। আপনার একটা সম্মান হবে, পকেট ভর্তি টাকা থাকবে, সোসাইটিতে আপনার একটা লেভেল হবে, আপনার বাবা মা সম্মানিত হবে আপনার জন্য, আপনার ভাই বোনেরা গর্ব করবে আপনার জন্য, এলাকাবাসী গর্ব করবে, আপনার শিক্ষকরা গর্ব করবে। কাজেই এই ফিলিংসটা বাদ দিয়ে আপনারা যদি বাদরামি করেন স্টুডেন্ট লাইফ, অর্থাৎ যখন পড়াশোনার সময় তখন যদি আপনি পড়াশোনা না করেন, তাহলে তো আপনার কপাল খারাপ হবে। তাহলে ওই ওয়েম্যানের মতো যত চাকরি আছে, ক্লার্কের 3rd ক্লাস 4th ক্লাস, এই সকল চাকরি অবশ্যই আপনার করতে হবে, আর কোনো বিকল্প নেই। তখন যে ছেলেটা পড়াশোনাই করেনি, যে ছেলেটা 16-17 বছর থেকে ব্যবসা করতেছে বা একটা কাজ করতেছে, সে দেখবেন মাসে 50,000 1 লাখ ইনকাম করতেছে। আপনি ইনকাম করতেছেন কত? 16,000 17,000। বিয়ে করতেছেন, ফ্যামিলি চালাইতেই কষ্ট হয়ে যাচ্ছে। কাজে ওই কষ্টটা যদি আগে করেন, পরে যেই কষ্টটা করবেন সেই কষ্টটা যদি আগে করেন, অবশ্যই আপনার সিচুয়েশন চেঞ্জ হবেই হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।